স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে শর্ত সাপেক্ষে ঋণ নিয়ে দুপক্ষের মাঝে আলাপ আলোচনা শুরু হয়েছে। নতুন এই কর্মসূচির আকার হতে পারে 500 কোটি মার্কিন ডলার। পাশাপাশি আওয়ামী লীগ আমলে নেয়া আইএমএফ এর চলমান ঋণ কর্মসূচি বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন ঋণ নেয়ার ক্ষেত্রে শর্ত যেন আত্মঘাতী না হয় সেই দিক বিবেচনায় রেখে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে স্বাক্ষরিত বিদ্যমান ঋণ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে সংশোধিত শর্তে নতুন করে $5 বিলিয়ন ঋণ প্যাকেজ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। সেখানেই সরকারের এমন মনোভাবের কথা জানানো হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে ফিরে আসার পর থেকে সংস্থাটির সঙ্গে নতুন ঋণ কর্মসূচি শুরুর বিষয়ে আগ্রহের কথা জানিয়ে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইএমএফ সম্মতি দেওয়ার পর অর্থ মন্ত্রণালয় এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে নীতিগত অনুমোদন নেবে। এরপর চলমান কর্মসূচি থেকে বের হয়ে নতুন ঋণ কর্মসূচি শুরু করার বাস্তবতা ও যৌক্তিকতা তুলে ধরে আইএমএফকে আনুষ্ঠানিক চিঠি দেবে বাংলাদেশ। নতুন ঋণ কর্মসূচিতেও বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের শর্ত থাকবে। এসব শর্ত বাস্তবায়নে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের এখনকার যে বাস্তবতা সেটা হলো যে ট্যাক্স জিডিপি রেশিও মানে রাতারাতি অনেক বেশি বাড়ানো যাবে না। একই সঙ্গে যে এনবিআর এর যে সংস্কার সেটা নিয়ে তারা আসলে প্রেস করতে থাকবে। তারা হয়তো কোনো একটা বটম লাইন তৈরি করে দেবে সরকারকে। তো ওই জায়গাতেও এটা আমাদের একটু সাবধানে যেতে হবে। কারণ হলো যে এই এনবিআর এর যে রিফর্ম সেটার সঙ্গে কিন্তু অর্থায়ন জড়িত। যতটা সম্ভব কম কঠিন শর্ত যাতে আমরা নিতে পারি আর কি, তো সেইভাবে করতে হবে। মূলত যে আমাদের কঠিন শর্তে প্রথমেই রাজি হওয়া যাবে না, যদি হইও তারপরেও আমাদের এই প্রথম দিকে যেন আমরা আসলে বাস্তবায়ন না করি, আস্তে আস্তে পরের সময়গুলোতে যাতে বাস্তবায়ন করি, তো সেটার জন্য আসলে তাদেরকে বলতে হবে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রেও তাড়াহুড়ো না করে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনার তাগিদ দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে আমরা যেন কোনো বড় রকমের একটা ধরনের রাজি না হই কোনো ধরনের শর্তে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর এটিএম বুথগুলোতে দেখা দিয়েছে তীব্র অর্থ সংকট। উৎসবের এই সময়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র। মগবাজার, ওয়ারী, মতিঝিল সহ রাজধানীর বেশিরভাগ বুথই এখন টাকা শূন্য। অনেকগুলো আবার বন্ধ রাখা হয়েছে। ফলে কোরবানির পশু কেনা কিংবা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার জন্য টাকা তুলতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। মাকদুরামিতের রিপোর্ট। রাজধানীর টিকাতুলির বাসিন্দা দিন ইসলাম এখনও কোরবানির পশু কেনেননি তিনি। ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে সকাল সকালই বের হয়েছিলেন ঘর থেকে, কিন্তু কে জানতো বুথ থেকে টাকা তুলতে গিয়ে তাকে পড়তে হবে বেকায়দায়। টাকার জন্য ওয়ারী থেকে শুরু করে মতিঝিল হয়ে রাজধানীর একের পর এক এটিএম বুথে হন্য হয়ে ঘুরেছেন দিন ইসলাম, কিন্তু টাকা তুলতে পারেননি। কোনো বুথের স্ক্রিনে লেখা নো ক্যাশ, আবার কোনোটির বুথই বন্ধ। দিন ইসলামের মতো এমন শত শত ব্যাংক গ্রাহকের ঈদের আনন্দ এখনো আটকে আছে বুথের দরজায়। টাকা তুলতে না পারায় কিনতে পারছেন না কোরবানির পশু। 3টা বুথ আসলে ঘুরে হয়েছে, টাকা পাই নাই। আপনার প্রথমে গেলাম আপনার ওয়ারী যে মেন রাস্তার সাথে ফুটওভার ফ্লাইওভারের পাশে আর কি, তারপর গেলাম এর ভিতরে আর একটা, ওইখানেও টাকা নাই। ভোগান্তি শুধু দিন ইসলামের একার নয়, কোরবানির ঈদের আগে রাজধানীর প্রায় প্রতিটি এলাকার এটিএম বুথগুলোর চিত্র এখন এমনই। টাকা সংকটে পড়ে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। বুথগুলোতে টাকা না থাকায় ক্ষোভ ও হতাশায় ফেটে পড়েছেন তারা। আমি চিটাগাং হিরাজি থেকে আসছি, ওইখানে 3টে এটিএম আছে, 3টে এটিএমের শাটার লাগানো, ওইখানে কোনো টাকা নাই, তা বাধ্য হয়ে আমি মতিঝিল আসলাম আর কি। এখন পর্যন্ত বাসা থেকে বৃষ্টিতে বের হয়ে 3টা বুথ ঘুরছি, কোনো বুথেই টাকা পাচ্ছি না। এটা তো খুবই একটা হ্যাসেল। এখন আবার কই যাব, ব্যাংক ট্যাঙ্কও তো বন্ধ, কিভাবে যে টাকা তুলো বুঝতেছি না। অথচ গ্রাহকদের ভোগান্তি এড়াতে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের। একই সঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবা নিরবিচ্ছিন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়। এটিএম বুথগুলিকে কনসার্ন ব্যাংকগুলিকে বলে দিয়েছি যে যাদের এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলো যাতে সার্বক্ষণিকভাবে খোলা থাকে,
প্রতিটি মেশিন যাতে সচল থাকে, মেশিনে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কেবল কাগজে কলমে, তা মানেননি বেশিরভাগ ব্যাংকই। ফলে ঈদের আগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। নিজের জমানো টাকা তুলতে না পেরে এখন ফিকে হতে বসেছে তাদের ঈদ আনন্দ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবারে 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। দুই 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর স্বার্থে ঘেরা চাপ স্পষ্ট। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে এসব সংস্থা থেকে 1,10,000 কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে সরকার। এমন বাস্তবতায় অর্থনীতিবিদরা বলছেন, ঋণ পরিশোধের সক্ষমতার তুলনায় অতিমাত্রায় বিদেশি ঋণ নেওয়ার প্রবণতায় ঋণের ফাঁদে পড়তে পারে সরকার। তাই সহজ শর্তে ঋণ নেওয়া সহ অপ্রয়োজনীয় প্রকল্প না নেয়ার তাগিদ তাদের। আরাফাত ইসলামের আরও একটি রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এমন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে যেখানে বাড়তে থাকা সরকারি ঋণ, চলমান রাজস্ব ঘাটতি এবং বড় অঙ্কের সুদ পরিশোধের চাপ প্রতিনিয়ত বাড়ছে। চলতি অর্থবছরে বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ $409 কোটি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়, যা আগের অর্থ বছরের তুলনায় $74 কোটি বেশি। এমন বাস্তবতায় বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। খসড়া প্রস্তাবনা অনুযায়ী আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বিদেশি উৎস থেকে 1,10,000 কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে থাকা বিদেশি ঋণ বাবদ বরাদ্দের চেয়ে 38,000 কোটি টাকা বেশি। কিন্তু এমন পরিকল্পনার মধ্যেই দ্রুত বাড়ছে পূর্ণ ঋণ পরিশোধের চাপ। ইআরডির তথ্য বলছে, আগামী 5 বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রায় $26 বিলিয়ন। এর মধ্যে $18.38 বিলিয়ন আসল এবং প্রায় $7.6 বিলিয়ন সুদ। শুধু 2029-30 অর্থ বছরেই পরিশোধ করতে হবে $5.5 বিলিয়ন। ফিরিয়ে আনা এখন অনেক ধরনের চাপ আসছে। এমন বাস্তবতায় অর্থনীতিবিদদের শঙ্কা, বিদেশি দেনা পরিশোধ করতে সরকারের যখন হিমশিম অবস্থা, তখন বাজেট সহায়তা হিসেবে নতুন করে বড় অঙ্কের ঋণ সরকারকে আরো বেশি চাপে ফেলবে। আমরা কি ওই ফাঁদে পড়বো কিনা সেইটা নির্ভর করছে ঋণের ব্যবহার করে পরিশোধ করা সুদ আসলে সেই সক্ষমতা বাড়ছে কিনা। বর্তমানে যেভাবে চলছে সেখানে সেভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ঋণের ফাঁদে পড়াটা একটা সময়ের ব্যাপার হয়ে যায়। বাংলাদেশ দীর্ঘমেয়াদের ঋণের ফাঁদে পড়ার শঙ্কা জানিয়ে এ অর্থনীতিবিদের পরামর্শ, চূড়ান্ত বাজেট প্রণয়নে আরো কৌশলী হতে হবে সরকারকে। পরামর্শ সবচেয়ে নাম্বার 1 হচ্ছে ঋণ ব্যবহারের দিকে, মানে অপচয়মূলক ব্যবহার, এটাকে বন্ধ করা। আর ঋণ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোর শর্তর দিকে আরো বেশি নজর দেয়া। তবে আইএমএফের চলমান ঋণের শর্তে ভর্তুকি সংকোচন, রাজস্ব বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের নমনীয়তা বজায় রাখা জরুরি। এতে সরকারের বাজেট প্রণয়নের স্বাধীনতা কিছুটা হলেও সীমিত থাকবে বলে মত বিশেষজ্ঞদের। বিগত দিনের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এখনো বয়ে বেড়াচ্ছে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় একদিকে বিদেশি ঋণের চাপ, অন্যদিকে আইএমএফের শর্ত পূরণ থেকে শুরু করে রাজস্ব আয় বাড়ানো এবং মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। তাই নতুন করে বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে উচ্চাভিলাষী বাজেট না দিয়ে আরও ব্যয় সাশ্রয়ী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনছেন অনেকেই, তবে দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা বিক্রেতার। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হাটের ব্যবস্থাপনা ভালো রয়েছে। আর উত্তর সিটির প্রশাসক জানান, অতিরিক্ত বৃষ্টি হলে হাটে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে এখন জমজমাট রাজধানীর গাবতলী পশুর হাট। কেউ কোরবানির জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতে মিলিয়ে নিচ্ছেন সাধ্যের হিসাব। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও কোরবানির পশুর দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবার গরুর পেছনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমরা সামান্য মুনাফা হলে আমরা ছেড়ে দিব, এটা নিয়ত করেই কিন্তু এখানে আসছি। আমি 120 বলছি, এখন 1-2 হাজার টাকা এরকম এদিক সেদিক হলেই, তাছাড়া মানে আমি এটা বাটা রেট ওনারে বইলা দিছিলাম আর কি। কাস্টমার আসছে, আজকের মতো আজকে আসতেছে, হয়তো কালকেও হবে, পরশুদিনও হবে, কিন্তু ওইরকম যে অনেক মানে কাস্টমার ক্রেতা এরকম লাগতেছে না আর কি। গতকালের তুলনায় মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। ক্রেতারা বলছেন গরুর দাম বেশি চাওয়া হচ্ছে। যারা সিজনাল ব্যবসায়ী ওরা একটু দাম বেশি চাচ্ছে, আর নর্মালি যারা এখানকার পার্মানেন্ট ব্যবসায়ী ওরা মোটামুটি রিজনেবল প্রাইসই চাচ্ছে। 3 লাখ টাকার গরু চাচ্ছে 6 লাখ টাকা, 2.5 লাখ টাকার গরু 4 লাখ টাকা, মানে ডাবল প্রাইস। গরুর দাম মানে কেউ কিনতেছে না, ওনারা গরু যে 3 লাখ টাকা দাম চাচ্ছে 6 লাখ টাকা, কেউ কিনতেছে না, কোনো কারোর হাতে গরুর দড়ি নেই। এদিকে গাবতলী হাট পরিদর্শন আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উত্তর সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। এ সময় প্রতিমন্ত্রী বলেন, হাটগুলোর পরিবেশ ভালো আছে, হাসিলও বেশি নেওয়া হচ্ছে না। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। গরুর হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলে জানান ডিএমপি কমিশনার। আর ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা বলেন উত্তর সিটির প্রশাসক। কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। যতগুলো হাট আছে, অস্থায়ী 10টা এবং স্থায়ী গাবতলীর হাট, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। শেষ মুহূর্তের এই হাট এখন যেন এক অদৃশ্য অপেক্ষার নাম। কারো অপেক্ষা কম দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা ওঠানোর আশায়। নিয়াজ মুর্শেদ, প্রেস টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর খিলক্ষেতে নবরূপা কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রায়হান, একদমই ঈদ কাছে চলে আসছে, একদমই শেষ মুহূর্তের কোরবানির পশুর হাটের আপনি কি অবস্থা দেখছেন এবং দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, যদিও দাম বেশির একটা অভিযোগ পাওয়া যাচ্ছে? যেমনটা বলছেন, আসলে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর খিলক্ষেতের হাটে। এই জায়গায় কিন্তু আসলে এই হাটটিতে আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই মুহূর্তে কিন্তু লোকের লোকারণ্য রয়েছে। মানুষ আসছেন তাদের চাহিদা মতো যে পছন্দের গরুটি কেনার জন্য। ক্রেতারা আমাদের কাছে যেটা জানিয়েছেন, তারা কিন্তু বারবার বলছিলেন যে তারা মূলত যে রিজনেবল প্রাইসে এই হাটে কিন্তু তারা গরু কিনতে পারছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা কিন্তু দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি। তারা একটি কথা বলেছিলেন, যেহেতু সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাটে বৃষ্টির কারণে পানি জমে গিয়েছে, কিন্তু খিলক্ষেতের যে এই হাটটি রয়েছে, এই হাটে কিন্তু কোনো রকম পানি আমরা দেখতে পারি নাই, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে এই হাটে লোকজন আসছে এবং কি জনসমাগম প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে। আমি এই মুহূর্তে একজন এই হাটের প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো। তিনি কিন্তু আমার ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই হাটের পরিস্থিতি কি এবং কি দামের বিষয়টা একটু বলবেন। দাম আসলে আমরা তো এই হাটটা অনেক বছর বন্ধ ছিল, তো আমরা পাওয়ার পরে এখন দেখলাম যে পরিমাণ গরু আসার কথা ওই পরিমাণ আসে নাই, কারণ দীর্ঘ অনেকদিন বন্ধ ছিল। এখন 3000-এর মতো গরু আসছে, তো এখন অনেক কাস্টমার এই জায়গায় আসছে, গরু শর্ট আছে আমাদের এই জায়গায়, অনেক কম আছে। যেমনটা শুনছিলেন, আসলে খিলক্ষেতের এই হাটটিতে কিন্তু ক্রেতার তুলনায় পশুর যে সমাগম সেটা আমরা কম দেখেছি। মূলত এই হাটে যথেষ্ট ক্রেতা রয়েছে, কিন্তু তারা চাহিদা মূলত যে গরু সেটি কিন্তু আসলে এই মুহূর্তে নাই। চাহিদার গরুর থেকে যে ক্রেতার চাহিদা কিন্তু বেশি রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে খিলক্ষেত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান।
ঈদকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ প্রায় সম্পন্ন হয়েছে। বিজিএমইএ জানিয়েছে, ঢাকা, চট্টগ্রামে 2134টি চালু কারখানার মধ্যে 2125টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। মঙ্গলবার এক বার্তায় বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বলা হয়, বেতন বোনাস দেয়া কারখানার সংখ্যা মোট কারখানার 99.58%। দেশের মোট কারখানার মধ্যে ঢাকায় রয়েছে 1794টি ও চট্টগ্রামে 340টি। এপ্রিলের বেতন পরিশোধ করেছে 2128টি কারখানা, যা শতকরা 99.72%। এর মধ্যে রয়েছে ঢাকার 1790টি ও চট্টগ্রামের 338টি কারখানা। মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট 2023টি কারখানা, যা শতকরা 94.80%। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিভাগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে 18 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্দিন হাসপাতাল প্রকল্প। প্রতিষ্ঠানটি স্টোর কিপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 19 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 5 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।